লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর ফেরা। ৭ বছর পর আজ পাড়ায় নাকি অতসী ফিরছে। মল্লিক বাড়ির বড় মেয়ে অতসী। সুবিমল মল্লিক প্রথমে স্ত্রী গত হওয়ার বছরখানেক বাদে আবার বিয়ে করেন। পাত্রী তারই পূর্ব পরিচিতা ছিলেন। অপর্ণা মানে তার প্রথম স্ত্রী দীর্ঘদিন ধরেই রোগভোগে ভুগছিলেন। সুবিমল বেশ খানিকটা তিতিবিরক্তই হয়ে উঠেছিলেন ধীরে ধীরে। একে তো যা রোজগার করতেন তার একটা বড় অংশই প্রতি মাসে স্ত্রীর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার ওষুধপত্রের পিছনে চলে যাচ্ছিল, আর তার সাথে যুক্ত হয়েছিল অপর্ণার অতিরিক্ত সন্দেহ প্রবণতা। অফিস থেকে তার তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে ইচ্ছেই করতো না। হয় ভাত চাপাতে হবে, নয়তো নিজের সাথে অন্যদের তুলনায় তিনি কতটা পিছিয়ে সেই ফিরিস্তি অপর্ণা তাকে দিতে হবে। সারাদিন খেটে খুঁটে ফিরে সংসারে ওই প্রতি মুহূর্তের খিটিমিটি সুবিমলকে অপর্ণার প্রতি আরও অমনোযোগী করে তুলছিল। সেই সময় তার সঙ্গে আলাপ হয় শ্রাবণীর। একই বাসে দুজনে ফিরতেন অফিস থেকে। সন্ধে 6:30টার বাসটা ধরার জন্য দুজনেই প্রায় দৌড়াতে দৌড়াতে স্ট্যান্ডে আসতেন, কারণ তার পরেরটা আবার প্রায় 45 মিনিট পরে ছাড়বে। একদিন খুচরো নিয়ে কন্ডাক্টরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার উপক্রম হতে শ্রাবণী নিজে উদ্যোগী হয়ে ওনার ভাড়াটা দিয়ে দিলেন। সুবিমল আপত্তি করাতে শ্রাবণী বলেছিল, রোজই তো একসাথে ফিরি, কোনোদিন না হয় আমার ভাড়াটা আপনি কেটে দিলেন। সেই থেকে কথা শুরু। ধীরে ধীরে সুবিমল জেনে গিয়েছিলেন শ্রাবণী বিধবা মা আর দাদা বৌদির সাথে বরানগরে থাকে। বৌদি তাকে খুব একটা পছন্দ না করলেও ভাইপো ভাইজি তাকে খুবই ভালোবাসে। তার মা এবং দাদার তরফ থেকে কোনো উদ্যোগ তার বিয়ে থা দেওয়ার জন্য কোনোদিন নেওয়াই হয়নি। আকাশী রঙের প্রিয়, এমন আরও অনেক কিছু। ওই বাসে আসতে যে ঘণ্টাখানেক সময় লাগতো, ওইটুকুর জন্যই সুবিমল সারাদিন অপেক্ষা করে থাকতেন। ওনার স্টপেজে উনি নেমে যেতেন, তারপরে মিনিট 20 পর শ্রাবণী নিজের জায়গায় নেমে যেতেন। ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হতে থাকে, তবে সীমা অতিক্রম কেউই করেননি। তারপর একদিন হঠাৎই অপর্ণা 3 দিনের জ্বরে ইহলোকের মায়া কাটালো, আর শ্রাবণীও এবার নির্দ্বিধায় সীমা অসীমের গণ্ডি ছাড়িয়ে সুবিমলের জীবনে ঢুকে পড়লেন। এমন সুযোগ ছাড়লে যে সারা জীবন আইবুড়ি হয়েই কাটাতে হবে তা তার বিলক্ষণ জানা ছিল। বছর খানেকের মধ্যেই সুবিমল শ্রাবণীকে বিয়ে করে ঘরে তুললেন। পাড়ায় কানাঘুষো হয়েছিল অনেক সেই সময়। অবশ্য সময়ের প্রলেপে সবই একদিন ধীরে ধীরে থিতিয়ে যায়, এক্ষেত্রেও তাই হলো। তবে শ্রাবণী প্রথম থেকে খুব চালাক চতুর মহিলা ছিলেন। নিজের ভাইপো ভাইজিকে খুব ভালোবাসলেও স্বামীর প্রথম পক্ষের সন্তানটির প্রতি তার খুব একটা মায়া মমতা কোনোদিনই ছিল না। বরং খুব বুদ্ধি করে সুবিমলের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছিলেন যে তারা দুজনেই যেহেতু চাকরি করেন এবং অতসীর বয়স তখন প্রায় 13 বছর, তাই একটা বাড়ন্ত বয়সের মেয়েকে বাড়িতে একা রেখে যাওয়াটা একেবারেই ঠিক হবে না। তাই ওকে মামার বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। দাদু দিদা এবং মামার সাথে মামার বাড়ি স্কুলে ভর্তি হলো অতসী। একটা 13 বছরের মেয়ে কৈশোরে মাতৃহারা তো হয়েই ছিল, এবার পিতৃস্নেহ থেকে বঞ্চিত হলো। অতসী চলে গেলে সুবিমল এবং শ্রাবণীর সংসার মসৃণ গতিতে চলতে লাগলো। এর বছর 3 পরে অবশ্য অতসী আবার এখানে এসেছিল। ততদিনে এখানে তার আরও 2টি বোন জন্মে গেছে। মামার বিয়ে হয়ে যাওয়ার পরে মামার বাড়িতেও তার কপালে লাথি ঝাঁটাই জুটত। দিদা চোখ বোঝার পরে মামিমা আর এ আপদ রাখতেই চাইলেন না, তাই পড়াশোনায় মধ্যম নিরীহ 7 চরে রা না কাটা অতসী তার বাবার কাছে এসে নিজের পাড়ার স্কুলে 11-এ আর্টস নিয়ে ভর্তি হলো। শ্যামলা, একঢাল চুল আর মায়াবী চোখের এই মেয়েটিকে দেখে পাড়ার বিশ্বাস গিন্নির খুব মায়া লাগতো। অপর্ণার সুবিমলের বিয়ের শ্রী তিনি নিজের হাতে গড়েছিলেন কিনা, তাই নিজের মেয়ের পুরনো বইগুলো তিনি তুলে দিয়েছিলেন ওর হাতে। কোনোদিন বাবার কাছে একটা প্রাইভেট টিউশনের জন্য আবদার করেও মেলেনি। শ্রাবণী বরং বলতো, কোনো মতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করাতে পারলেই মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। তারপর ওর দিকে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে বলতো, এমন কোদাল পানা দাঁত নিয়ে যে কি করে জন্মালি। অন্য বোন দুটো একটু বড় হলে ওর এই উঁচু দাঁত নিয়ে কম হাসাহাসি করেনি। অতসী কোনোদিনই কোনো প্রতিবাদ করতে পারেনি। মনটা খারাপ হতো, ঘর থেকে বেরোতেই ইচ্ছে করতো না। অন্ধকার ঘরে একা একা চোখের জল ফেলা ছাড়া কিছু করার ছিল না।
তারপর কলেজে গিয়ে তো আরও করুণ দশা হলো। ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে দিনের মধ্যে কতবার যে মাড়ির ওপর জোরে জোরে চেপে চেপে আঙুল চালাতো, সেটা শুধু ওই আয়না আর অতসী জানে। এহেন অতসী সেকেন্ড ইয়ারে পড়ার সময় হঠাৎ একদিন সেই যে কলেজে গেল আর ফিরে এলো না। তার জন্য সেই সময় সুবিমল আর শ্রাবণী কয়েকদিন থানায় ঘোরাফেরা করেছিলেন, তবে খুব একটা জোরালো ভূমিকা তেমন চোখে পড়েনি। পাড়ায় ধীরে ধীরে রটতে থাকলো। অতসীকে নাকি কলেজের পর অনেক ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখা যেত। কেউ কেউ বলল তারা নাকি দিন দুয়েক ফটিকের ছেলের সঙ্গে কথা বলতে বা এদিক ওদিক যেতে দেখেছে। ফটিক ছিল এক সময়ের এই তল্লাটের ত্রাস, এক রাজনৈতিক নেতার ডান হাতে ছিল সে। সবাই জানতো ওই নেতা মন্ত্রী হলেই ফটিক তার বিয়ে হবে, কিন্তু কপাল পোড়া হলে যা হয়, ইলেকশনের আগে বোমা বাঁধতে গিয়ে ডান হাতটা উড়ে গেল আর ফটিকও রাতারাতি ব্রাত্য হয়ে গেল। এক সময়ের এলাকার ত্রাস এখন একটা লন্ড্রি খুলে দিন গুজরান করে। এই ফটিকের ছেলে লালনের সঙ্গেই নাকি অতসীকে দেখা গেছে বলেছিল পাড়ার কয়েকজন। তার মানে মিটমিটে ছিল মেয়েটা। শ্রাবণী হাঁপ ছেড়ে বেঁচেছিল। যাক, কারো না কারো সঙ্গে পালিয়ে গেছে তাহলে, টাকা কটা বাঁচলো। কিন্তু দিন গেল, মাস গেল, বছর ঘুরলো, ফটিকের টিনের চালের বাড়িতে কিন্তু অতসীকে দেখা গেল না। তখন সবাই বলল নির্ঘাত লালন বেচে দিয়েছে কোনো খারাপ জায়গায়। অমন দাঁত উঁচু কালো মেয়েকে কে আর বিয়ে করে ঘরে তুলবে। নেহাত ফটিকের মুখ খুব খারাপ, তাই আর এ নিয়ে লালনকে কেউ কিছু জিজ্ঞেস করতে সাহস পায়নি। আর যার বাড়ির লোকই তাকে নিয়ে মাথা ঘামাতে চায় না, পাড়ার লোক আর কতদিনই বা সেই মেয়েকে নিয়ে কথা বলবে। তাই অতসী এতদিন একটা উত্তর না পাওয়া ধাঁধা হয়েই থেকে গেছিল। কিন্তু গত পরশু সুবিমলের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। সুবিমল তখন সবে বাজার থেকে ফিরে এক কাপ চিনি ছাড়া বিস্বাদ চা আর দুটো বিস্কিট নিয়ে বসেছে। এমন সময় হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কলটা এলো। হ্যালো বলার বেশ কিছুক্ষণ পরে ওপার থেকে গম্ভীর গলায় আওয়াজ ভেসে এসেছিল, আমি অতসী বলছি। হাতে ধরা কাপ কেঁপে চা ছলকে পড়ল মেঝেতে। শ্রাবণী তখন মাটিতে বসে বটিতে তরকারি করছিলেন। মুখ তুলে দেখলেন সুবিমলের মুখ চোখ লাল হয়ে গেছে উত্তেজনায়। অতসী, তুই তুই বেঁচে আছিস? কোথায় ছিলিস এতদিন? বেঁচে না থাকলে তোমায় ফোন করতাম কি করে বাবা? পরশু বাড়ি আসছি। তুই কোথায় আছিস, কেমন আছিস? সুবিমল প্রশ্ন করেন। ততক্ষণে ফোন কেটে গেছে। শ্রাবণী সুবিমলকে বলে ওই নাম্বারে ঘুরিয়ে কল করো, কিন্তু ফোন ততক্ষণে সুইচড অফ। এ বাড়িতে ওকে আসতে হবে না, আমার আরো দুটো মেয়ে আছে। 7 বছর যে নোংরা পাড়ায় ছিল, সেখান থেকে এখন এখানে আসলে এই মেয়ে দুটোর বিয়ে দেব কি করে? কমলা ঘর মুছছিল তখন। পুরো ঘটনাটা তার সামনেই ঘটে। অতএব তড়িৎ গতিতে পাড়ায় রাষ্ট্র হয়ে যায়। 7 বছর বাদে অতসী আবার পাড়ায় আসছে। বেশিরভাগ লোকজন একটা বিষয়ে একমত হয়ে যায় যে এতদিন যখন তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তখন সে নির্ঘাত কোনো বেশ্যাপল্লীতেই ছিল। তাই এমন মেয়েকে পাড়ায় ঢুকতে দেওয়াকে ঠিক হবে? কয়েকজন বলে না না আসুক, বরং আগে জানি যে ওকে কে বেচে দিয়েছিল ওখানে, তারপর যদি কোনো মতে লালনের নামটা উঠে আসে তবে লালনকে উত্তম মধ্যম দেওয়া যাবে, আর তার সাথে ওর বাপকেও 2 ঘা ফ্রিতে দেওয়া হোক। তবে এর মানে মোটে এই নয় যে অতসীকে মল্লিক বাড়িতে থাকতে অ্যালাউ করা হবে। পাড়ার একটা মান সম্মান আছে তো নাকি? আর যেখানেই থাক যাই করুক, 7 বছর তো আর কম সময় নয়। না জানি কত ঘেন্নার কাজই কতদিন ধরে করেছে। জল্পনা চলতে থাকে এমন মেয়েরা নাকি দিনে অনেক পুরুষকে সন্তুষ্ট করে। সংখ্যাটা ধীরে ধীরে লোকমুখে বাড়তে শুরু করে এমন জায়গায় পৌঁছালো যে পুরো পাড়া মোটামুটি জেনে গেল অতসী কোনো বেশ্যাপল্লীতে দিনে প্রায় 10 পুরুষকে সঙ্গ দিত। আজ সকালে ঘুম থেকে উঠে স্তব শ্রাবণী সুবিমলকে বুঝিয়ে চলেছে কি কি বলে অতসীকে বাড়ি থেকে বের করে দিতে হবে।
পাড়ার ক্লাব থেকে চ্যাটার্জি দা, দাস দা, হালদার বাবু সবাই এসে সুবিমলকে আগের দিন রাতেই বলে গেছে, মেয়েকে কিন্তু বাড়িতে রাখার চেষ্টা করো না, তাহলে তোমারই ক্ষতি। সুবিমলের নিজেরও যে মেয়েকে বাড়িতে আশ্রয় দেওয়ারও খুব একটা ইচ্ছে আছে তা নয়, তবু মুখের ওপর বলবেন কি করে কথাটা তাই ভাবছিলেন। আবার ওই নম্বরটা থেকে কল ঢুকলো। মোবাইলের স্ক্রিনে নম্বরটা দেখে বলে উঠলেন, অতসী ফোন করছে। শ্রাবণী বিছানা গোছাচ্ছিলেন। পরিমরি করে সামনে এসে দাঁড়ালেন। অতসী সেই শান্ত গম্ভীর স্বরে বলল, আমি আর ঘন্টাখানেকের মধ্যেই ঢুকে যাব বাবা, তুমি বাড়িতে আছো তো? পাশ থেকে শ্রাবণী শুনে চেঁচিয়ে বললেন, এই এতদিন তুই কোথায় ছিলিস? অতসী নিষ্পৃহ স্বরে উত্তর দিল, তোমাদের চোখের সামনেই ছিলাম। তারপর লাইন কেটে দিল। মেয়ের গুমর দেখেছ? নাকি আমাদের চোখের সামনে ছিল? তার মানে কি এখানকার কোনো? সুবিমল ভাবতে থাকেন। শ্রাবণী তখনও চিৎকার করে বাড়ি মাথায় করছে। খানিকক্ষণ পরে পাড়ার মোড়ে একটা হইচই শোনা যায়। সুবিমলের মেজো মেয়ে বলে, এ নির্ঘাত বর্দি এসে পাড়ায় ঢুকছে, আর ক্লাবের লোকেরা ওকে ঢুকতে দেবে না বলে ওখানে গোলমাল লাগিয়েছে। বেশ হয়েছে, তাতে আমাদের কাজটা বরং সোজা হয়ে যাবে, শ্রাবণী মনে মনে ভাবে। তারপর দোতলার বারান্দায় উঠে পরিস্থিতি খতিয়ে দেখবে বলে এসে দাঁড়ায়। কিন্তু বারান্দায় দাঁড়িয়ে এমন দৃশ্য দেখতে পাবে তা সে কল্পনাও করেনি। শ্রাবণী আর তার মেয়েদের চোখের সামনে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে একটা দুধ সাদা ঢাউস গাড়ি। অত বড় গাড়ি দেখে পাশের বস্তির ছোট ছেলে মেয়েগুলো কলকল করতে করতে গাড়ির পিছন পিছন আসছিল। এমন গাড়ি এ পাড়ায় প্রথম ঢুকলো কিনা। শ্রাবণীদের বাড়ির সামনে অবধি আর আসতে পারল না গাড়িটা। ওই অবধি আসলে আর ঘোরানোর জায়গা নেই যে। গাড়ির দরজা খুলে নেমে এলো কালো পোশাক পরা দুইজন ইয়া চেহারার লোক। অত্যন্ত যত্ন করে গাড়ির পিছনের দরজা খুলে দিল তাদের একজন। শ্রাবণীরা তখন বারান্দা থেকে প্রায় ঝুঁকে পড়েছে গাড়িটা থেকে কে নামে দেখার জন্য। কালো রঙের বডি হাগিং একটা ড্রেস পরে যিনি নামলেন, তাকে দেখে শ্রাবণীর দুই মেয়ে লাফিয়ে উঠল, মা দেখো কে এসেছে আজ আমাদের পাড়ায়। কে এসেছে? শ্রাবণী দেখে পাড়ার লোকেরা জানলা বারান্দা ছেড়ে নামতে শুরু করেছে রাস্তায়। ওই দুজন সন্ডা টাইপের লোককে টপকে অবশ্য ধারে কাছে কেউ পৌঁছাতে পারছে না। ধীর গতিতে একটা মিষ্টি হাসি মুখে রেখে নির্দিষ্ট ছন্দে মেয়েটি এগিয়ে আসছে। শ্রাবণী মেয়েদের বলে, ইনি কে রে, চেনো না? মায়ের অজ্ঞতায় দুই মেয়ে অবাক। ইনি তো তিশি চৌধুরী, নামকরা মডেল, মুম্বাইতে সবাই এক ডাকে চেনে। লাস্ট কয়েকটা ওয়েব সিরিজ পুরো জমিয়ে দিয়েছেন। একার অভিনয় টেনে নিয়ে যাচ্ছে সিরিজ দুটো। এখন এখানে বাংলা সিনেমা করবে বলে কলকাতায় আসবে শুনেছিলাম। এসবের থেকে শ্রাবণী অনেক দূরে থাকে, ভালো করে মুখটা দেখা যাচ্ছে না। স্ট্রেট করা চুলগুলো মুখের ওপর এসে পড়ছে আর সানগ্লাসটাও মুখের অনেকটাই ঢেকে রেখেছে। মেয়েরা বলেই চলেছে, আরে বাবা দেখো না, নাকি ওই ডিটারজেন্ট, ওই যে হেলথ ড্রিঙ্কের অ্যাডটা আসে, বা ওই যে গো মা ওই বিখ্যাত কোল্ড ড্রিঙ্কের যে অ্যাড, তার সঙ্গে যে মেয়েটা নাচে, এ তো সে গো। কিন্তু এখানে কেন? তিশি চৌধুরী ধীর গতিতে এসে দাঁড়ায় সুবিমলের দরজায়। হুড়মুড়িয়ে ওপর থেকে নেমে আসে মা আর দুই মেয়ে। ওদের বাড়িতে ইনি কেন? ততক্ষণে বেলের আওয়াজ শুনে দরজার দিকে এগিয়ে যাচ্ছে সুবিমল। শ্রাবণী কিং কর্তব্য বিমূঢ় হয়ে তার পিছনে দাঁড়িয়ে রইলেন। সুবিমল দরজা খুলে ওনাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কাকে চাই? তিশি নিচু হয়ে প্রণাম করে চোখ থেকে ধীরে ধীরে সানগ্লাসটা নামালো। তারপর নিচু স্বরে বলল, চিনতে পারলে না বাবা? সুবিমল অস্ফুটে বললেন, অতসী। পিছনের জটলাটায় জোর গুঞ্জন ওঠে। শ্রাবণের চোখ ছানা বড়া হয়ে গেছে ততক্ষণে। সেই কালো মোটা কোদাল পানা দাঁতের আপদ মেয়েটা শুয়োপোকা থেকে এমন প্রজাপতি হলো কোন জাদুতে? তাও পুরোপুরি হুঁশ তার হারায়নি। মেয়েদের ইশারা করতেই তারা বর্দি বলে ছুটে জড়িয়ে ধরতে চায়।
চোখে নিমেষে ছল ছল ভাব ফুটিয়ে তুলে শ্রাবণী বলে, এতদিন কোথায় ছিলিস মা? তোকে নিয়ে ভেবে ভেবে তোর বাবার কি চেহারা হয়েছে দেখ। এই 7টা বছর নাওয়া খাওয়া ভুলে আমরা যে কি করে দিনকাল যাপন করেছি সে শুধু আমরাই জানি। 2 বোনকে ছুটে আসতে দেখেও তিসির মধ্যে কোনো ভাবান্তর হলো না, বরং 1 পা পিছিয়ে এসে শ্রাবণীর কথার কোনো উত্তর না দিয়ে সুবিমলকে বলে, তুমি ভালো আছো বাবা, আমি জানি, শুধু এ পাড়ায় আমার বিশেষ কটা কাজ আছে বলে এদিকে আসতে হলো। ততক্ষণে বাড়ির বাইরে বিশাল ভিড় জমে গেছে। ক্লাবের সভাপতি হাতে ফুলের বোকে নিয়ে অপেক্ষা করছে। যে হালদার বাবু দাস দ্বারা গত সন্ধেতেই সুবিমলকে এসে বলে গেছে অমন মেয়ে যেন পাড়ায় না ঢোকে, তারাই ইচ্ছাকৃতভাবেই উচ্চস্বরে বলছে, অতসী মল্লিক এ পাড়ার গর্ব। কি ছিল আর কি হয়ে দেখালো! অতসীকে কোথায় বসাবে দিশা পায় না শ্রাবণী। আসলে যাকে দূর করে দেবে ভেবে রেখেছে তাকে বসানোর জন্য যদি হঠাৎ করে সিংহাসন খুঁজতে হয় তখন কি আর তা সহজে চোখে পড়ে? অতসী সুবিমলের হাতে একটা মোটা খাম ধরিয়ে দেয়, বলে, সামনের মাসে তোমার বাইপাস সার্জারি হবে জানি, আর তার সাথে আমার এটাও জানা আছে তোমার কোনো মেডিক্লেমও করা নেই। সার্জারি টাকাটা দিয়ে গেলাম। চিন্তা করো না, তোমার মেয়ে কোনো অসৎ উপায়ে টাকা রোজগার করেনি। শ্রাবণী জিভ কেটে কানে 2 হাত ঠেকিয়ে বলে, আমাদের সোনার টুকরো মেয়ে যে কোনো খারাপ কাজ করতে পারে এই কথা আমরা স্বপ্নেও চিন্তা করতে পারিনি। অতসীর ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে যায়। বোন দুটো ওর সামনে এগিয়েও জড়িয়ে ধরতে পারেনি। একটা শীতল ভদ্রতা মেশানো ব্যক্তিত্বের মোড়কে অতসী এমন করে নিজেকে আড়াল করে রাখতে শিখে গেছে যে সেটা ভেদ করে ওর দিকে 2 পা এগিয়ে জড়িয়ে ধরতে শ্রাবণীর মেয়েরা আর পারছে না। জানলে কি করে আমার বাইপাস হবে? বিড়বিড় করে বলেন সুবিমল, তোমরা আমায় ভুলে গেলেও আমি তোমাদের প্রতিটি খবরই রেখেছি। বেগদিক দেখে শ্রাবণী এগিয়ে এসে, কোথায় যে বসাই তোকে বলতে বলতে চেয়ার টেনে সামনে নিয়ে আসে। তাকে পুরোপুরি উপেক্ষা করে অতসী ঘরে ঢুকে দেওয়াল থেকে অপর্ণার ছবিটা খুলে নিয়ে ওই লোক দুটোর একজনের হাতে দিয়ে বলে, যত্ন করে রেখে দিন গাড়িতে। তোকে এতবার টিভিতে দেখেছি বর্দি, কিন্তু চিনতে পারিনি মোটেই। তুই যে এটা হতে পারিস তাই তো মাথায় আসেনি। বোনদের দিকে তাকিয়ে একবার হেসে বাড়ি থেকে বেরোনোর জন্য পিছন ফেরে অতসী। সুবিমল আর তার পরিবারও ওর পেছনে বেরিয়ে আসে। হালদার দৌড়ে এসে হাতে ফুল ধরাতে চেয়ে বলে, আপনি মানে তুমি যে আমাদের গর্ব মা অতসী। ফুল না ছুঁয়ে অতসী ধীর লয়ে এগোতে থাকে। রাস্তার ধারে বন্ধ লন্ড্রির দরজার সামনে তখন দাঁড়িয়ে আছে ফটিক। লন্ড্রি তার বন্ধ হয়ে গেছে বছর 3 আগেই। সে বন্ধ দোকানের সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে সে। সবাইকে অবাক করে অতসী ধীরে ধীরে এগিয়ে গেল ফটিকের দিকে। তাকে প্রণাম করে মুখের দিকে তাকালো। ফটিক চোখে জল নিয়ে বা হাতটা ওর মাথায় রেখে বলল, আরো বড় হ মা, আমি দূর থেকে 2 চোখ ভরে দেখি তোকে। না না, দূর থেকে নয়, আর সময় হয়ে গেছে, এবার তুমি আমার সঙ্গে যাবে। ফটিক তৃপ্তির হাসি হেসে বলে, শেষ বয়সে তোর জন্য পরবাসে গিয়ে মরতে হবে? মরতে দিলে তো তোমায়। শ্রাবণী আর নিজেকে সামলাতে পারে না। ফটিকের সঙ্গে এই মেয়েরা তো কথার কি আছে? এক সময়ের গুন্ডা এখন না হয় বয়স হয়েছে বলে চুপচাপ থাকে, তাছাড়া শেষ কয়েকটা বছর ধরে ফটিকের কি করে চলে কেউ জানে না। দোকান তো কবে থেকেই বন্ধ, ছেলেও দীর্ঘদিন বাড়ি ছাড়া। শ্রাবণী দেখে এই মেয়ের ওপর অধিকার নিশ্চিত করার এটা একটা মোক্ষম সময়। তেমন হলে নিজের মেয়ে দুটোর একটা হিল্লে হয়ে যেতে পারে। শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলে, তুই এখন অনেক বড় হয়ে গেছিস অতসী, এমন করে যার তার সঙ্গে কথা বলা কি শোভা পায় মা? মল্লিক বাড়ির মেয়ে তুই। চকিতে ঘুরে দাঁড়ায় অতসী। মল্লিক বাড়ির অতসী মল্লিক বহুকাল আগেই মারা গেছে শ্রাবণী মল্লিক। যেদিন আপনি ষড়যন্ত্র করে আপনার দাদার চেনা এক দালালকে ধরে আমায় নিষিদ্ধ পল্লীতে বেচে দেওয়ার ছক কষেছিলেন। শ্রাবণী আঁতকে উঠে বলে, এসব কি বলছিস?
সবাই জানে আমরা থানা পুলিশ সব করেছি ওই সময়ে, কেউ তোর কোনো খোঁজ দিতেই পারেনি। ফটিক এবার মুখ খোলে। খোঁজ দেবে কি করে? ইনিয়ে বিনিয়ে মেয়েটার চরিত্র সম্পর্কে মন গড়া কথা যদি প্রথম থেকেই বলা হতে থাকে, সে কেস সম্পর্কে পুলিশের কি আর তেমন কোনো গা থাকে? সুবিমল এবার আর চুপ থাকতে পারে না, বলে তুমি থামো ফটিকদা, তোমার ছেলে লালন ওর পিছনে পড়েছিল এই সময়, পাড়ায় অনেকেই দেখেছে। আমার ছেলে পেছনে পড়েছিল বলেই এই মেয়েটা অন্ধকারে হারিয়ে যায়নি। মাথা মোটা মেরুদণ্ডহীন একটা লোক তুমি। ফটিক ফুঁসে উঠে বলে। অতসী বলে, সেদিন লালনই দেখেছিল আমায় তোমার প্রিয় শালাবাবু আর একজনের সাথে ট্যাক্সিতে উঠতে। তুই উঠেছিলি কেন ট্যাক্সিতে? শ্রাবণী আঙুলে আঁচল জড়াতে জড়াতে প্রশ্ন করে। মনে করে দেখুন, ওই দিন ছিল আপনার ভাইপোর জন্মদিন। সবাই সকালে গেলেও আমার যাওয়ার কথা ছিল না। আপনার দাদা বাড়িতে এসে বলেছিল আপনি পাঠিয়েছেন আমায় আর আপনার মাসিকে নিয়ে যেতে। পাড়ার মোড় থেকে ট্যাক্সি ধরার সময় দেখি লালন এক বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে। লালনের সঙ্গে থাকা বন্ধুটি ওই লোকটিকে চিনতে পেরেছিল, বুঝতে পেরেছিল দালাল ধরে চিরদিনের জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে আমায়। ওরা দুজনে ওর বন্ধুর বাইক নিয়ে ট্যাক্সিটা ফলো করে গিয়ে দেখে এসেছিল আমায় কোন বাড়িতে রাখা হচ্ছে। ফটিক এগিয়ে এসে বলে, জীবনে একটা ভালো কাজ করার সুযোগ পেয়ে আমিও হাতছাড়া করিনি। লালন আমায় এসে সব জানানোর পর আমি আমার পুরনো দিনের যোগাযোগগুলোয় হাত রাতে থাকি। নেহাত কপাল ভালো ছিল, তাই হাত বদল হওয়ার আগেই ওই নরক থেকে 3 দিনের মাথায় ওকে উদ্ধার করি। অতসী বলে, 3টে দিন আমি না খেয়ে ভয়ে আতঙ্কে কিভাবে যে কাটিয়েছি তা শুধু আমি জানি। দেখতে ভালো ছিলাম না, দাঁত উঁচু, তাই ওই মাসি কোনো খদ্দের পাচ্ছিল না। ফটিক বলে, 3 দিনের দিন আমি, লালন, ওর ওই বন্ধু আর আরও 2-3 জন মিলে ওকে উদ্ধার করি। তখনই জানতে পারি শ্রাবণী আর ওর দাদাই এই সবের পেছনে আছে। ভেবেছিলাম সুবিমলকে সবটা বলবো, কিন্তু ওর ভাবগতিক দেখে বুঝলাম বড় মেয়ে হারিয়ে গিয়ে ওর খুব একটা হেলদোল নেই। নয়তো মেয়ে হারানোর 5 দিনের মাথায় বাজার থেকে চাপড়া চিংড়ি আর নারকেল আনতে যেত না। উপস্থিত লোকগুলো তখন ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণী ও সুবিমলের দিকে। বিশ্বাসগিন্নি একদলা থুতু ছুঁড়ে দিলেন শ্রাবণীর দিকে, তারপর বললেন, তুই তিশি চৌধুরী হলি কি করে রে মা? ফটিক গর্বের সঙ্গে বলে, তিশি চৌধুরীকে জানেন বৌদি? ও হলো লালন চৌধুরীর স্ত্রী এবং ফটিক চৌধুরীর পুত্রবধূ, আমার মাথার মুকুট। ফটিকের দিকে তাকিয়ে অতসী বলে, এই মানুষটা সেদিন আমায় বলেছিল তুই ওদের কাছে মরে গেছিস মা, তুই নতুন করে শুরু কর, ভুলে যা তোর পুরনো পরিচয়। উনি আমায় নতুন করে নাম দেন তিশি, তারপর নিজে দাঁড়িয়ে থেকে লালনের সঙ্গে বিয়ে দিয়ে আমায় পাঠিয়ে দেন ওনাদের দেশের বাড়ি। লালন দীর্ঘদিন গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত ছিল। সেখানে লালনের উদ্যোগে ওর পরিচালনায় একটা নাটকে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় একজন নামী মানুষের সাথে। তিনি আমায় আর লালনকে বলেন মুম্বাই যেতে। আমি যেতে চাইনি, নিজেকে নিয়ে খুব হীনমন্যতায় ভুগতাম। তো উনি আমায় বলেন প্রতিটি মানুষ তার নিজের মতো করে সুন্দর, কেউ সে সৌন্দর্য নিয়ে ভাবে, চিন্তা করে, তাকে আরও ঝকঝকে করে তোলার চেষ্টা করে, আর কেউ অবহেলায় সে সৌন্দর্য হারিয়ে ফেলতে থাকে। আমার আজকের এই চেহারা যা নিয়ে সবাই এত মাতামাতি করে, এর সবের পিছনেও এই মানুষটার অবদান। গ্রুমিং, হাজারো ঘন্টা বিউটি ট্রিটমেন্ট, ডেন্টাল ইকুইপমেন্টস, এই সব কিছু করতে আর আমায় আর লালনকে মুম্বাইতে যতদিন পায়ের তলার মাটি শক্ত না হয় ততদিন সাপোর্ট দিতে দিতে মানুষটা নিজের জমানো টাকা, দেশের জমি বাড়ি সব বেচে নিঃস্ব হয়ে গেছিল। আজ আমি এখানে এসেছি দুটো কারণে। মল্লিক বাড়িতে শুধু দেওয়ালে ঝোলানো স্মৃতি হয়ে থাকা অপর্ণা মল্লিকের ছবিটা নিয়ে যেতে, আর আমায় অতসী থেকে নতুন তিশি করে তোলা আমার বাপিকে আমাদের মুম্বাইয়ের বাড়িতে নিয়ে যেতে। তুমি তোমার প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে রেখেছো তো বাপি? ফটিক ঘাড় নেড়ে হ্যাঁ বলে। বিশ্বাসগিন্নির দিকে এগিয়ে তাকে প্রণাম করে বলে, আমার ঠিকানার ফোন নম্বর এই কার্ডে রইল জেঠিমা, তবে এটা শুধু তোমার জন্যই। যাদের মধ্যে অতসী বেঁচে আছে সেই কয়েকটা লোকের জন্যই তিশি কাছের মানুষ, আর যারা কিছু না জেনেই আমার জন্য খাপ পঞ্চায়েত বসিয়ে এ বাড়িতে এবং আমার এ পাড়ায় থাকার সম্পর্কে ফতোয়া জারি করবেন বলে মুখিয়েছিলেন, তাদের জন্য আমি শুধুই আকাশের তারা। তাদের সম্মান, প্রশংসা বা নিন্দে
কোনোটাই আর আমায় ছুঁয়ে যায় না। ফটিকের হাত ধরে সযত্নে গাড়িতে তুলতে যায় মেয়েটা। গাড়িতে ওঠার সময় উপস্থিত লোকজনের দিকে তাকিয়ে ফটিক বলে, আমার তিশি তার সৎ মা এবং তার দাদাকে ক্ষমা করে দিতে চেয়েছিল, কিন্তু আমি পারিনি। বাবা তো, তাই মেয়ের দিকে তোলা হাত গুড়িয়ে দেব ঠিক করেই রেখেছিলাম। অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য শুধু। ওই সুবিমল মল্লিককে দেখিয়ে দিতে চেয়েছিলাম জন্ম দিলেই বাপ হওয়া যায় না। সমস্ত প্রমাণ দিয়ে পুলিশের কাছে সবটা বলা আছে। 7 বছর আগে করা অন্যায়ের জন্য পুলিশের গাড়ি হয়তো কিছুক্ষণের মধ্যেই পাড়ায় আসবে। তোমরা দেখো এই মহিলা যেন পালাতে না পারে। ওর দাদাকে অবশ্য ইতিমধ্যে ওরা তুলে নিয়ে গেছে। উপস্থিত জনতা রুষ্ট চোখে তাকিয়ে থাকে শ্রাবণীর দিকে। দুধ সাদা রঙের গাড়িটা ধীরে ধীরে পাড়া ছেড়ে বেরিয়ে যেতে থাকে। হালদার বলে, মেয়েটা কি ছিল আর কি হয়ে ফিরল? চলে যেতে থাকা গাড়িটার দিকে তাকিয়ে বিশ্বাস গিন্নি বলেন, সব শুয়োপোকারাই হয়তো প্রজাপতি হয়ে ডানা মেলতে পারত, যদি ফটিকের মতো একটা রোদ ঝলমলে আকাশের সন্ধান তারা ঠিক সময়ে পেয়ে যেত। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।